প্রশাসনিক যে রদবদল দরকার ছিল, তাদেরকে যে বাদ দেওয়া দরকার ছিল, কে কীভাবে নিয়োগ হলো, কে কোথায় থেকে আসলো, এগুলো সব কিছু চেকিং করে একটা প্রশাসন যে ঢেলে সাজানোর একটা ব্যাপার ছিল, সেই ব্যাপারটা যদি থাকতো তাহলে অন্ততপক্ষে আজকের এই যে বিপদগুলোর সম্মুখীন হইতো না। তো যেহেতু প্রশাসনের মধ্যে এই আপনার ঘুষখোর, লুটপাটকারী, চাঁদাবাজ, তারপর টাকা পাচারকারী, এরা যেহেতু বসে আছে, এরা চাইবে না যে নির্বাচনটা সুস্থ হোক এবং তার মাধ্যমে জামাত ক্ষমতায় আসুক বা জামাতের যে জোট আছে সেটা ক্ষমতায় আসুক। নির্বাচনের আগে প্রশাসনের যে নগ্ন হস্তক্ষেপ চলছে, যে হস্তক্ষেপটা আমরা চরম একটা বৈষম্য হিসেবে দেখছি, সে বৈষম্যটা হচ্ছে কারো মনোনয়ন বৈধ ঘোষণা, আবার কারো মনোনয়ন অবৈধ ঘোষণা, মানে বাতিল করছে। এর পেছনে কারণ কি? কারণ অনেকগুলাই আছে। এর পেছনে আমরা যদি দুটা ঘটনা দেখি, সে ঘটনা দুটার ভিত্তিতে আমরা সে কথাগুলো বলতে পারি। একটা হচ্ছে ফেনী 3 আসন, আব্দুল আওয়াল মিন্টু, যিনি বিএনপির হেভিওয়েট প্রার্থী, তিনি যুক্তরাষ্ট্রের এবং বাংলাদেশের দ্বৈত নাগরিক ছিলেন, মানে দুটো দেশেরই নাগরিক ছিলেন। তিনি নির্বাচনী হলফনামায় বা তার যে দ্বৈত নাগরিকত্ব থাকলে নির্বাচন করা যায় না বাংলাদেশের আইন অনুযায়ী, সেই আপনার নির্বাচনের হলফনামায় তিনি দ্বৈত নাগরিকত্ব বাতিলের যে চূড়ান্ত না, যে কাগজপত্রগুলো ছিল তিনি সেগুলো জমা দিয়েছেন এবং সেটার ভিত্তিতেই তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তো অন্যদিকে আরেকটা ঘটনা যদি আমরা দেখি, মাহবুবুল আলম সালেহীন, যিনি জামাতের একজন প্রার্থী, কুড়িগ্রাম 2 আসন কিংবা 3 আসনের, তারও যুক্তরাজ্যের নাগরিকত্ব ছিল। তিনিও একই রকমভাবে নাগরিকত্ব বাতিল করে, যুক্তরাজ্যের নাগরিকত্ব বাতিল করে তিনি নির্বাচনী যেই কাগজপত্রগুলো জমা দেওয়া লাগে সেগুলো তিনি জমা দিয়েছেন এবং দুঃখজনকভাবে তার মনোনয়নপত্র এটা অবৈধ ঘোষণা করা হলো। যিনি রিটার্নিং অফিসার, অর্থাৎ একটা জেলার যে ডিসি থাকে, সেই ডিসি তার আবেদনটাকে, তার মনোনয়নটাকে বাতিল বলে ঘোষণা করলেন। মানে সেম জিনিস, সেম কাগজ, সেম প্রসেস, সব কিছু একই রকম, কিন্তু বিএনপির আব্দুল আওয়াল মিন্টুর ব্যাপারে তিনি মনোনয়ন বৈধ ঘোষণা করলেন একজন ডিসি, একজন রিটার্নিং অফিসার, আর অন্যদিকে আরেকজন জামাতের প্রার্থী, তারও একই রকম প্রসেস, তারও একই রকম কাগজপত্র জমা দেয়া, কিন্তু তারটা অবৈধ ঘোষণা করা। এখন এই বিষয়টা আপনাকে কি মিন করে, কি বুঝায়? এর মানে বোঝায় প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টের দালাল দোসররা চায় না যে জামাত ক্ষমতায় আসুক, বা জামাত জোটের যারা আছে তাদেরকে চাপে বা প্রেশারে রাখাই মনে হচ্ছে তাদের এখন একমাত্র লক্ষ্য। কেননা এর পেছনে সবচেয়ে বড় যে কারণটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে বিগত স্বাধীনতার পর থেকে এই যে আমলারা যেভাবে নিজেদেরকে গড়ে তুলেছে, তাদের যে জীবনযাপন বা লাইফস্টাইল, সেই লাইফস্টাইলটা আপনি দেখেন এমন একটা পর্যায়ে চলে গেছে, তারা যদি বেতন পায় 70,000, 80,000 টাকা কিংবা 1 লাখ টাকাও যদি আমরা ধরি, তাহলে তাদের এমন লাইফস্টাইল যেখানে তারা প্রতি মাসে 4 লাখ, 5 লাখ, 6 লাখ পর্যন্ত খরচ করে। তো যার বেতনই হচ্ছে আপনার 1 লাখ টাকা বা তার আশপাশে, তো সে যদি আপনার 5 লাখ টাকা খরচ করতে অভ্যস্ত হয় এবং সে যদি হঠাৎ করে আবার 1 লাখ টাকার মধ্যে তার জীবন বা তার যে খরচাপাতি লাইফস্টাইলটা নিয়ে আসতে হয়, তাহলে তো সে একটা বিপদের মধ্যে পড়ে যাবে। মানে বিপদের মধ্যে পড়ে যাবে বলতে মানে সে তো তার তো আর পোষাবে না, কারণ সে তো 3 কেজি খাইতে 1 কেজির জায়গায় 5 কেজি খাইতে অভ্যস্ত, আধা কেজির জায়গায় 3 কেজি খাইতে অভ্যস্ত। সে হঠাৎ করে যদি তাকে আধা কেজি দেন, তার তো পেট ভরবে না। সে 5 কেজি খাইতে অভ্যস্ত হলে তাকে তো 1 কেজি দিলে তার তো আর পেট ভরবে না। তো সে কারণে তারা চায় না জামাত, এনসিপি এবং ইসলামী আন্দোলন সহ যেই সমমনা দলগুলো আছে তারা যাতে কোনোভাবে ক্ষমতায় আসতে না পারে। এখন এটাই হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য, কারণ প্রশাসনিক কর্মকর্তারা ভালো করেই জানে যদি জামাতের এবং এনসিপি বা ইসলামী আন্দোলনের যে জোটটা, এই জোটে বা যারা আছে তারা যদি ক্ষমতায় আসে, তাহলে স্বাভাবিকভাবেই এরা গণঅভ্যুত্থানের একটা দল, এরা এই দেশের জনগণের একটা দল, এই দেশের জনমানুষের আকাঙ্ক্ষা ধারণ করে কিন্তু তারা নির্বাচন করছে কিংবা তাদের যে রাজনীতি সেটা করছে। তো এখন যারা জনমানুষের আকাঙ্ক্ষা নিয়ে রাজনীতি করবে বা যে জনমানুষের আকাঙ্ক্ষা ধারণ করবে, তারা তো চুরি চামারি নিজেরাও করবে না, অন্যদেরকেও করতে দিবে না, নিজেরাও পাচার করবে না, অন্যদেরকেও পাচার করতে দিবে না। এটা হচ্ছে চরম একটা বাস্তবতা। এখন আপনি নিজে চুরি করলে না অন্যরা চুরি করার ব্যবস্থা করে দিতেন, যেহেতু আপনার চুরি করতেই হবে এবং করাই লাগবে, সেক্ষেত্রে আপনি অন্যকে ব্যবস্থা করে দেওয়ার চিন্তা ভাবনা করবেন। যদি আপনি নিজেই চুরি না করে, নিজে যদি সৎ হন, তাহলে আপনি অন্যকে কেন চুরি করতে দিবেন? এটা হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা। সেক্ষেত্রে তারা মনে করছে যে জামাত বা সমমনার যে দল আছে, জামাতের সাথে জোটে যে দল আছে, সেই দলটা ক্ষমতায় না আসে যদি বিএনপি
দলে আসে, মানে সরকার গঠন করে, তাহলে তাদের জন্য সুবিধাজনক অবস্থানে যাবে। কেননা এই যে প্রশাসন, এই প্রশাসনের ভেতরে যে সংস্কার করা দরকার ছিল, সেই সংস্কারটা কিন্তু করা হয় নাই। আপনি যেটাই বলেন না কেন, তাদেরকে সংস্কার করে তাদেরকে যারা ফ্যাসিজমের আমলের নিয়োগকৃত ডিসি, এসপি সহ আরও যারা আছে, মানে টোটাল যে প্রশাসনের কাঠামো বা ভিত্তি, এটা পুরোপুরি চেঞ্জ করা দরকার ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের। কিন্তু তিনি কিছুই করেন নাই। কিছুই করেন না বললে ভুল হবে, সামান্য কিছু করেছেন। এর বাইরে প্রশাসনিক যে রদবদল দরকার ছিল, তাদেরকে যে বাদ দেওয়া দরকার ছিল, কে কীভাবে নিয়োগ হলো, কে কোথায় থেকে আসলো, এগুলো সব কিছু চেকিং করে একটা প্রশাসন যে ঢেলে সাজানোর একটা ব্যাপার ছিল, সেই ব্যাপারটা যদি থাকতো, তাহলে অন্ততপক্ষে আজকের এই যে বিপদগুলোর সম্মুখীন হইতো না। তো যেহেতু প্রশাসনের মধ্যে এই আপনার ঘুষখোর, লুটপাটকারী, চাঁদাবাজ, তারপর টাকা পাচারকারী, এরা যেহেতু বসে আছে, এরা চাইবে না যে নির্বাচনটা সুস্থ হোক এবং তার মাধ্যমে জামাত ক্ষমতায় আসুক, বা জামাতের যে জোট আছে সেটা ক্ষমতায় আসুক। তারা চাইবে যে কোনোভাবে এই যে মনে করেন মনোনয়ন বাতিল আর বৈধ, এই দুটো ঘোষণাই আপনার এটা বোঝা যায় যে প্রশাসন আসলে কী চায়, কেন চায়, তাদের সমস্যাটা কোথায়, তাদের বাধা কোথায়, তাদের চিন্তা কোথায়, তাদের ভাবনা চিন্তা আসলে কোথায় গিয়ে আটকায়। এই বিষয়গুলো আমরা এই মনোনয়ন যে বাতিল বা বৈধ ঘোষণা, এটার মাধ্যমে আমরা বুঝতে পারি। যাই হোক, এখন প্রশাসনের ভিতরে যেহেতু সংস্কার করা হয় নাই, যেহেতু ঘাপটি মেরে বসে থাকা প্রশাসনের লোকরা যখন ওইখানে থেকেই গেল, ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু তাদেরকে কিছুই করলেন না বা করতে পারলেন না, সেক্ষেত্রে আমাদের জনগণ যারা আছি আমরা, আমাদেরকে মাঠে নামতে হবে, আমাদেরকে সচেতন থাকা লাগবে, আমাদেরকে ভোটের মাঠে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থাকতে হবে, যেন কোনোভাবে নির্বাচন ম্যানিপুলেট না হয়, যেন কোনোভাবেই আপনার ভোটের ভাগ্য কেউ চিন্তা করতে না পারে, কেউ যাতে অসৎ সুযোগ সুবিধা নিতে না পারে, কেউ যাতে কেন্দ্র দখল করতে না পারে, কেউ যাতে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। এই বিষয়গুলো আমাদেরকেই করতে হবে, এর বাইরে আর কোনো উপায় নাই। একদিকে বিএনপির পান্ডারা থাকবে, তাদের দলে আবার আছে আপনার মনে করেন পতিত স্বৈরাচারের দোসররা, আওয়ামী লীগের লোকজন আছে, থাকবে, তারপর অন্যান্য আরও যারা এদেশে লুটপাট, চাঁদাবাজি, এই দেশটাকে লুটেপুটে খাওয়ার জন্য যে বন্দোবস্ত, সেই বন্দোবস্তের সমস্ত লোকরাই কিন্তু এখানে থাকবে। তো তারা, এবং তার পাশাপাশি থাকবে হচ্ছে আপনার প্রশাসনের যে লোকরা, এরাও থাকবে তাদের দলে। এরাও চাইবে না যে নির্বাচনটা সুস্থভাবে হয়ে জামাত বা ইসলামী জোট এই নির্বাচনটা জিতুক। সে কারণে আমাদের প্রত্যেকের দায়িত্ব থাকবে, যারা আমরা এই বাংলাদেশটাকে নিয়ে স্বপ্ন দেখি, এই বাংলাদেশটাকে গড়ার জন্য আমরা কাজ করি, তাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব থাকবে, কর্তব্য থাকবে, ভোটের মাঠে আমাদের স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থাকতে হবে। আমাদের সর্বশক্তি দিয়ে কোনো অন্যায় অপরাধ যদি হয় সেটা বাধা দিতে হবে, না হয় আমরা আরেকটা ফ্যাসিবাদের কবলে যেয়ে পড়ব, আমরা আবার ভারতীয় আধিপত্যের অতল গহ্বরে হারিয়ে যাব। আমাদের সন্তানদের, আমাদের সন্তানদের ভবিষ্যৎ সব কিছু মাটির তলায় পিষ্ট হয়ে যাবে, আরেকটা ফ্যাসিজমের ঘাড়ে চেপে বসবে আমার এই বাংলাদেশ। তো সুতরাং ওই বাংলাদেশটাকে, মাতৃভূমিটাকে যদি আমাদের বাঁচাতে হয়, ইন্ডিয়ান আধিপত্য থেকে যদি রক্ষা করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে নিজেরা মাঠে নামতে হবে এবং স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থেকে এই দেশের একজন পাহারাদার হিসেবে আমাদেরকে কাজ করা লাগবে। এর বাইরে বিকল্প কোনো কিছুই আমরা কল্পনাও করতে পারতেছি না, আমরা চোখে দেখছি না। আমরা আমাদের ভবিষ্যৎটাকে যদি এই শকুনদের হাত থেকে যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে আমাদের যেমন ভবিষ্যৎ নষ্ট হবে, আমাদের দেশের যেমন ভবিষ্যৎ নষ্ট হবে, আমাদের সন্তানরাও সেই অন্ধকার ভবিষ্যতের দিকেই হাঁটতে হবে। সুতরাং আমাদেরকে পূর্ব প্রস্তুতি নিয়ে মাঠে থাকার জন্য আল্লাহ যেন তৌফিক দান করেন, এবং তার পাশাপাশি আমাদেরকে প্রস্তুতি নেওয়া লাগবে এবং সেই অনুযায়ী কাজ করা লাগবে। যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।